মাথার উপর চিকচিক করছে, গরমে ঘেমে একাকার আমি। ঘামের কারণে শরীরে লেপে থাকা জামাটা ঠিক করে আশেপাশে তাকিয়ে দেখলাম অনেকগুলো অচেনা মুখ, যাদের এই জীবনে আগে কখনো দেখছি বলে মনে হচ্ছে না। আমি আব্বুর দেওয়া সে এলাকার ঠিকানায় এসে পৌঁছালাম মাত্র। তবে এতগুলো অচেনা মানুষ দেখে ভয়ে আমার গা ছমছম করে উঠল। আগে কখনো আমি বাসা থেকে একা বের হইনি তা না, আগেও বহুবার আমি একা একা সেখানে যেখানে ঘুরে বেরিয়েছি, তবু আজ আমার হঠাৎ ভয় লাগছে। কিন্তু ভয় পেলে যে চলবে না, এখন আমাকে অনেক শক্ত হতে হবে ভেবে দীর্ঘশ্বাস ফেলে বাড়ির খোঁজায় মন দিলাম। কারণ আব্বুর থেকে যতটুকু শুনেছি, একদিনে তো আর আমার আসল মাকে খুঁজে পাবো না। জায়গাটা শহরে একটু বাইরে হলেও পুরোপুরি গ্রাম নয়, অনেকটাই শহরের ছোঁয়া আছে। সাধারণত দেখা যায় গ্রামে সবুজ গাছ দিয়ে ভরপুর, মাঠে বাচ্চাদের ছোটাছুটি, আশেপাশে মানুষের ঘিচঘিচ টিনের ঘর বাড়ি। কিন্তু এখানে তেমন কোনো কিছুই নেই, আছে শুধু বড় বড় কয়েকটা বিল্ডিং, স্কুল, কলেজ, মাদ্রাসা, ভালো জামা কাপড় পরাধীন করা ছেলে ও মেয়ে, অনেকটাই বড় বড় রেস্টুরেন্ট। তবে বেশ সুন্দর জায়গাটা। আমি এবার আশেপাশে দেখতে পেলাম কোথাও বাড়ি ভাড়া পাওয়া যায় কি না, কারণ হোটেল পাওয়া গেলেও একা থাকা মতো সাহস করলাম না। তার চাইতে ভালো একটা ফ্ল্যাট ভাড়া করা, সে যেভাবে সেই কাজ করে। আমি হাঁটতে হাঁটতে একটা দোতলার বাড়ির সামনে দাঁড়ালাম। বাড়িটার মাঝি সাইজের পুরো বাউন্ডারি করা দরজা, দারোয়ান বসে আছে। তবে সাইনবোর্ডে লেখা আছে বাড়ির নাম ফুলবুলি। নামটা পড়ে অবশ্যই আমি হেসে পড়লাম। এমন অদ্ভুত নাম থেকে কেউ রাখতে পারে আগে জানা ছিল না। তারপর বাড়ির মালিক নাম মিশা সওদাগর। নামটা পড়তে আমার চোখ বড় বড় হয়ে গেল, আর মনে মনে ভাবলাম এটা সাকিব খানের জানে দুশ্মন মিশা সওদাগরের বাড়ি না তো। কিন্তু আবার নিজের কপালে থাপ্পড় দিয়ে বললাম, উনি কেন এই বাড়ি হবে? নূর, তুই যেমন আজাইরা, তোর ভাবনাগুলো তেমনই আজাইরা। আর নিচে লেখা ছিল বাড়ির ভাড়া দেওয়া হবে। বাড়িটার নাম আরো এত পছন্দ হয়েছে যে ঠিক ছিলাম এখানে রুম ভাড়া নেওয়া হবে। আমি অল্প হেঁটে দারোয়ানের কাছে গিয়ে বললাম, আঙ্কেল, আপনার মালিক কি বাসায় আছেন? আসলে আমি বাড়ি ভাড়া নেওয়ার জন্য এসেছি। দারোয়ান আঙ্কেল আমাকে নিচ থেকে উপর পর্যন্ত স্ক্যান করে দেখলেন। আমি ভিতরে গিয়ে জিজ্ঞাসে আসি, আপনি খান? দারোয়ান আঙ্কেল গেটের ভিতরে চলে গেলেন। তার কয়েক মিনিট পর ফিরে এসে আমাকে বললেন, স্যার আপনার এই ভিতরে ডাকছে। আমি ঠিক আছে বলে ভিতরে প্রবেশ করলাম। বাহির থেকে যতটুকু সুন্দর লেগেছিল, ভিতর থেকে তার চাইতে দ্বিগুণ সুন্দর লাগছে। আমার মনে হলো আমি কোনো ফুলের বাগানে চলে আসি। মনোমুগ্ধকর গ্রাম, মনোমুগ্ধকর পরিবেশ। মনে হলো এখানে থেকে যাই। তবে নিজের অতীতের কথা মনে পড়তে আমার ঠোঁটে হাসি গায়েব হয়ে গেল। আমি চেহারা গভীর করে দরজার কাছে এসে কলিং বেল দিলাম। কলিং বেল দেওয়ার কয়েক সেকেন্ড পর দরজা খুলে দিল একজন মধ্যবয়সী মহিলা। দুই পাশে দুটো বেনি করা, চুটে কাট লাল লিপস্টিক, চোখে গাঢ় কাজল, মুখে গাঢ় পাউডার, আর শাড়ি কেমন জানি করে পরা মহিলাটাকে আমার কাছে একেবারে ক্রিম আপার মতো লাগলো। দেখতে ছিল অনেকটাই তেমন। মহিলাটা হঠাৎ আমাকে দেখে কোমর থেকে একটা কালো চশমা চোখে দিতে বললেন, আই এম হালাম চাম্পা জ্বালানি। আমি সবাই জ্বালাইয়া পুড়াইয়া যাই, কিন্তু নিভাইয়া যাই না। হাউ আর কিউ, কে তুমি? উনার কথা শুনে মনে মনে ধম ফটানো হাসি দিলাম। তবে চেহারা স্বাভাবিক রেখে বললাম, আমি এলিজা আহমেদ। মিথ্যা বললাম, কারণ আব্বু বলেছে এখানে এসে যেন কাউকে নিজের আসল পরিচয় না দেই। আসলে আমি এখানে একটা কলেজে ভর্তি হয়েছি নতুন, আর এখানে আমার পরিচিত কেউ নেই। আমি একটা রুম ভাড়া নিতে এসেছি। আমার কথা শুনে চম্পা জ্বালানি আন্টি বললেন, ও আচ্ছা, আসো আসো, আমার মালিক বাসায় আছেন, তুমি গিয়ে সোফায় বসো। আমি ভিতরে প্রবেশ করতে তা যেন আমাকে ছুঁয়ে গেল। এত সুন্দর গোছানো প্রত্যেকটা জায়গা। আমি ভালোভাবে দেখে বুঝলাম ফ্ল্যাটটা 4 থেকে 5 রুমের হয়তো। আমি বাসার রুমে গিয়ে সোফায় বসলাম, তারপর ভালোভাবে সব জায়গা দেখতে গেলাম।
আর দেখি মাঝে মাঝে চাপা আন্টি বললেন, অলিজা তুমি কি কিছু খাইবা? আমি ঠোঁট চেপে হেসে বললাম, আমার নাম এলিজা, অলিজা নাই। কিছু খাবো না, তবে এক গ্লাস পানি হলে ভালো হতো। আর বাড়িওয়ালা আঙ্কেল কই? চাপা জ্বালানি আন্টি খিলখিল করে হেসে উঠে বললেন, আরে আর কই না, আমি ঠিকভাবে সাধু ভাষা উচ্চারণ করতেও পারি না। একটু আধটু পারি যে আমারই ছোট সাহেব শিখিয়েছেন, আর বড় মালিক এখন আইয়া পড়ব। আর আমি পানি আনতে যাই কেমন? আমি শুধু মুচকি হাসলাম, তবে কিছু বললাম না। কিছুক্ষণের মাঝে এক ভদ্রলোক পাশের রুম থেকে বের হলেন। তেমন একটা বৃদ্ধ নন, তবে আমার আব্বুর থেকে অনেকটাই বড় হবেন হয়তো। উনাকে দেখে আমি দাঁড়িয়ে সালাম দিলাম। উনি আমার সালামের জবাব দিয়ে বসতে বললেন। আমি বসতে উনি বলেন, আমি মিসেস সওদাগর, এই বাড়ির মালিক। তুমি নিচে বাড়ি ভাড়ার জন্য এসেছ? আমি হালকা হেসে বললাম, জি স্যার, আমি বাড়ি ভাড়ার জন্য এসেছি। উনি বললেন, একা নাকি? পরিবার কই? আমি জিহ্বা দিয়ে শুনু ঠোঁট ভিজিয়ে বললাম, আমি এলিজা আহমেদ। আমার বাবা নেই। আমার আম্মু কাপড়ের ব্যবসা করেন। আমার পড়ালেখার জন্য এখানে আসা। আম্মু আমার জন্য জায়গা তাকে বলে একটা মিথ্যা জায়গার নাম বললাম। এখানে আমি নতুন থাকার কোনো জায়গা নেই, তাই একটা বাড়ি ভাড়া নেওয়ার জন্য এখানে আসা। আমার ছোটবেলা থেকে একা একা থাকার অভ্যাস আছে, তাই আম্মু সব জায়গায় আমার সাথে থাকে না, আর থাকতেও পারে না। উনার ব্যবসা সামলাতে হয়, না হয় আমাদের পেট চলবে কি করে? আমি রুমের ভাড়া পেলেই আম্মু আসবেন। অনেকটাই ইমোশনাল নিয়ে বললাম। উনি আমার দিকে মায়াবী চোখে তাকালেন। বুঝতে পারলাম আমার ইমোশনাল ড্রামা কাজে দিয়েছে। আমি কখনো কখনো ফিলিংস নিয়ে খেলতে চাই না, কিন্তু আজ আমি নিরুপায়। ইস, রুদ্র যদি আমার সাথে থাকতো তাহলে এত কষ্ট করতে হতো না। তারপর উনি অনেক কিছু জানতে চাইলেন। আমিও স্মার্ট ভাবে জবাব দিলাম সব প্রশ্নে এক প্রকার। উনি আমার ইমোশনাল ড্রামায় ফেসে গেলেন। তারপর বললেন, দোতলা একটা রুম খালি আছে, সেখানে থাকতে পারো মাসে, কিন্তু 4,000 করে দিতে হবে। আর আমার এখানে অনেক ভাড়াটি আছে, কারোর সাথে ঝামেলা করবেন না। আর আমার দুই ছেলে, আহনাফ সওদাগর আর আরাফ সওদাগর। ও আমার ছোট ছেলে, তবে আরাফ ভীষণ দুষ্ট, এবার ক্লাস 5-এ উঠেছে, কিন্তু এখনো বাচ্চামো করে। আর আহনাফ আমার বড় ছেলে, সে আমার ব্যবসা সামলে, আর সে অবিবাহিত, তাই আমি আমাদের এই বাড়িতে কোনো ইয়াং মেয়ে থাকতে দেই না। কিন্তু তোমার অবস্থা ভালো না, তাই থাকতে দিলাম, বুঝছো? আর আমার মিসেস বুলবুলি সওদাগর, উনি একটু খিলখিট টাইপের, তাই কিছু বললে চুপ করে থাকবা। উনার কথা শুনে আমি খুশি হলাম। বাহার লোকটা আসলে আমার চাইতেও বোকা। রুদ্র যদি এগুলো শুনতো তাহলে চোখ বড় বড় করে তাকিয়ে বলতেন, বাহ নূর, বেশ ভালোই ড্রামা করতে জানো। ভাবতে মনে মনে হাসলাম, তবে রুদ্রের কথা মনে পড়তে মন খারাপ হয়ে গেল। কিন্তু বাড়ির নাম যে উনার ওয়াইফের নামে রেখেছেন, সেটা ভেবে উনার চোখে আড়ালে হাসলাম। আমার ভাবনার মাঝে আঙ্কেল বললেন, আমাদের কাজের মেয়ে চাম্পার সাথে যাও তুমি, সে তোমাকে রুম দেখিয়ে দেবে। আমি হেসে চাম্পা জ্বালানি আন্টির সাথে দোতলায় উঠতে গেলাম। রুদ্ররা একটা হোটেলে থাকছে, তাও মিথ্যা পরিচয় দিয়ে দিয়ে তারা নিজের আসল পরিচয় লুকিয়ে রেখেছেন, কারণ তারা এখানে আসার খবর যদি বাহিরের কেউ জানতে পারে তাহলে অপরাধী সাবধান হয়ে যাবে। তখন কেসটা জটিল থেকে জটিল হয়ে যাবে। রুদ্র নিজে একটা আলাদা রুম নিয়েছে তার সুবিধার জন্য, আর আশেপাশের রুমটা আমানের। এবার তার মিলে এই কেসটা সামলাবে। রুদ্ররা সবাই ফ্রেশ হয়ে অল্প খেয়ে দিয়ে মাঠে নেমে পড়ল। রুদ্রে রাসেল ও শাইলা খাতুনের খুঁজে আশেপাশে যাকে দেখে সবাইকে কৌশলে জিজ্ঞেস করছে তাদের ঠিকানা, কিন্তু কেউ আসল ঠিকানা বলতে পারছে না। অনেকেই তাকে চিনছেও না। তখন রুদ্র আমানকে বলল, আমান, আমার মনে হয় তারা ছদ্মবেশী আছে, না হলে এত মানুষ তাদের খোঁজ পেয়েও যেতাম। অনেক পাক্কা খেলোয়াড় এরা। আমান রুদ্রের দিকে তাকিয়ে বলল, ঠিক বলেছিস, কোথাও যে ঘাপটে মেরে বসে আছে কে জানে। রুদ্র বাঁকা হেসে বলল, যেখানে ঘাপটে মেরে বসে থাকো আমি খুঁজে বের করবই, বলে চোখ শক্ত করে ফেলল। তারপর তারা আবার কাজে লেগে পড়ল। ভাবারাই ওনারা খুঁজছেন মামুনি আর ফাইজাকে,
খান চৌধুরী রিয়ানের দিকে তাকিয়ে বললেন, এতগুলো দিন হয়ে গেল, এখান পর্যন্ত তাদের খোঁজই পেলাম না। রিয়ান বলল, না বাবাই, তবে উনাদের মনে হয় ওই এলাকাতে নাকি মামুনি নেই। আহান চৌধুরী রেগে রেগে ফুঁসেছেন আর বললেন, সাইউ সাইলা, তুমি আমার থেকে আমার মেয়েকে আরো দূরে রাখতে পারবে না। এবার আমি ঠিক তোমাকে খুঁজে বের করবই। যদি পাতালে থেকো সেখান থেকে আমি তোমাকে খুঁজে বের করবই। আমি জানি আমি অপরাধী, আমি জানি আমি খারাপ ছিলাম, তাই বলে তুমি আমার মেয়েকে কারো হাতে তুলে দিবে? এবার আর তা হবে না। প্রথমে তোমাকে খোঁজ পাওয়ার দরকার, তারপর জানতে পারবো আমার মেয়ে ফাইজা কোথায়। আমার মেয়ে নিয়ে আমি অনেক দূরে চলে যাব, ওকে আমার কাছেই রাখবো। আমার মেয়েকে আমার থেকে দূরে কোথাও রেখে অনেক কষ্ট দিয়েছো, কিন্তু আর না বলে চোখ বন্ধ করে ফাইজার ছোটবেলার চেহারা মনে করার চেষ্টা করলেন। নূর যখন তার মায়ের পেটে, তখন থেকে আহান চৌধুরী মেয়ের নাম রেখেছিলেন ফাইজা চৌধুরী। উনি অবশ্যই জানতেন না যে ছেলে হবে কিনা মেয়ে, তবু উনি চাইতেন যেন উনার সায়ুতের মতো একটা মেয়ে হোক। ম্যাডাম, তারা তো আমাগো পিছনে হাত ধুইয়া পড়িয়া আছেন, ব্যাপারটা গুলো এখানে পর্যন্ত চলে আইছে। ভয়ে ভয়ে কথাগুলো বললেও রাসেল শাইলার খাতুনকে। শাইলা খাতুন রুটি দিয়ে মাংস ঝোল খাচ্ছিলেন, কিন্তু রাসেলের কথা শুনে খাওয়া থামিয়ে বাঁকা হেসে রাসেলের দিকে তাকিয়ে বললেন, রাসেল, তোর কি মনে আছে শাইলা খাতুন গু খায়? বলে অটু হাসিতে ফেটে পড়লেন। তারপর হুট করে হাসি থামিয়ে বললেন, লোক আমারও আছে, তারা আসার খবরটা আমি অনেক আগেই পেয়েছি, তবে এই শাইলা খাতুনের সাথে পেরে ওঠা এত সহজ নয়। এই মাঠে আমি পুরনো খেলোয়াড়, আজ পর্যন্ত কেউ আমার একটা চুলও ছিঁড়তে পারেনি। এখানে শুধু ইয়াং পুলিশগুলা কি করবে বলে আমার খাওয়ার মন দিলেন। রাসেল মনে মনে কিছুটা স্বস্তি পেল, তবে ম্যাডাম কেমন সে জানে, আর তার ম্যাডামের একটা দুর্বলতা, আর সেটা ও জানে মেয়ে। তাছাড়া উনি আরো কিছুক্ষণ ভয়ে পান না, ভীষণ চালাক চতুর্থ একজন মহিলা। শাইলা খাতুন খেতে খেতে বললেন, 18 বছরের নিচে 10টা মেয়ে ব্যবস্থা করো, বড় স্যার চেয়েছেন। রাসেল দাঁত খেলিয়ে বললেন, কাজ হইয়া যাইব ম্যাডাম। সে ফ্ল্যাটে আমাকে থাকতে দিয়েছেন, সেটা 2 রুমের মধ্যে সীমাবদ্ধ, একটা রান্নাঘর আর একটা বেডরুম প্লাস ওয়াশরুম। বেশ ভালোই লাগছে রুমটা। আমি ফ্রেশ হয়ে আব্বুকে কল দিয়ে সব বললাম। ও বলে রাখা ভালো, এখানে আসার আগে আমি আমার পুরনো সিমটা বদলে ফেলেছি। আব্বু থেকে একটা নতুন সিম নিয়ে ফোনে ঢুকিয়েছিলাম, সেই নম্বরটা শুধু আব্বুর কাছে আছে। আব্বুকে মিথ্যা বললাম যে আমি রুদ্রের সাথে এসেছি একটা হোটেলে। আমি দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবলাম, জীবনটা আমার হুট করে বদলে গেল। কোথায় ছিলাম, কোথায় আছি, আর একদিনের ব্যবধানে অনেকটাই বদলে গেছি। হয়তো এটাই বলে সব পরিস্থিতির শিকার। আজ আমি পরিস্থিতির শিকার হয়েছি। আমার আসল আম্মু আব্বু আসার একটাই উদ্দেশ্য, ওনার সঠিক পথ দেখানো। হয়তো ওনার কাজটা ওনার রক্তে মিশে গেছে, কিন্তু উনি নিশ্চয়ই আমার কথা শুনবেন। আম্মুকে অন্ধকার জগৎ থেকে বের করে ওনাকে নিজে বহুদূর চলে যাব, নতুন একটা জীবন শুরু করবে, সেখানে কেউ চেনা জানা থাকবে না ভেবে আমি চোখ বন্ধ করলাম। আর ভাবতে লাগলাম, রুদ্র কখনো আমার কাজকে সাপোর্ট করবে না, কারণ সে একজন সৎ পুলিশ। সে আম্মু তো ভাবতে কেঁপে উঠল, রুদ্র, আপনি আমাকে কখনো আর মেনে নেবেন না? আমি যে কাজ করতে যাচ্ছি সেটা জানতে পারলে আপনি জাস্ট আমাকে খুন করে ফেলবেন। তবু আমি নিরুপায়। উনি আমার গর্ভধারিণী মা, ওনাকে সঠিক পথ দেখানো আমার কর্তব্য। আপনি আমার ক্ষমা করে দিয়েন। আপনি আমার বিশ্বাস ভালোবাসার যোগ্য নয়, আর সেই দিন করা আপনার ব্যবহারগুলো আমার জীবনেও ভুলব না। আপনাকে পাশে চেয়েছিলাম কিন্তু পাইনি, আর বাকি জীবন চাইবো না। এই অভিমান আপনি আর কখনো ভাঙতেও পারবেন না মিস্টার রুদ্র মির্জা। সেই সুযোগটাও আপনি পাবেন না। আমি আর কখনো আপনাকেও ফিরাবো না। আমার ঘুম ভাঙলো পাখির কিচিমিচির শব্দে। আমার বিছানায় একটু পাশে একটা জ্বালানা, সেটা দিয়ে হালকা হালকা রোদ এসে পড়ছে আমার চোখে যেন মুখে। সেদিকে তাকিয়ে আমি উঠে পড়লাম। ফোন হাতে নিতেই দেখলাম সকাল 7টা বাজে। পেটে প্রচুর খিদা, গত রাতেই কিছু খাইনি। এখানে তো আমার কেউ নেই যে ডেকে খাবার দিবে। কেমন জানি নিজেকে একা একা মনে হলো। তবে সেসব চিন্তা বাদ দিয়ে আমি ফ্রেশ হয়ে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে আমি সেখানে থাকা আয়নার সামনে নিজেকে দেখে নিলাম।
কেমন জানি কালো আর শুকিয়ে গেছে। চেহারা অবস্থা ভীষণ বাজে, তবে হাতে নাকে কানে কোনো জুয়েলারি নেই। আমি সব আব্বুস বাসায় রেখে এসেছি, কারণ আমি বিবাহিত। জানলে অবশ্যই হাজবেন্ড ছাড়া কেউ বাসা দিবে না, তাই ভাবলাম অবিবাহিত পরিচয় দিব। এমনিও আমি রুদ্রের কাছে ফিরছি না। সেই সব চিন্তা বাদ দিয়ে আমি ঘুমানো জামা বদলে একটা সেলোয়ার কামিজ পরে নিলাম। তারপর চুলগুলা বেনি করে মাথায় কাপড় দিলাম। বাইরে যেতে হবে খাবার আনার জন্য, তারপর নিজের কাজে বেরিয়ে পড়ব। আমি নিচের বাগানের কাছে আসতে কারোর সাথে ধাক্কা লাগলো। দেখার জন্য চোখ তুলতেই সামনে থাকা ব্যক্তিটি বলেন, এই মিস, কে আপনি? আর এখানে কি করছেন? চোখ কি হাতে নিয়ে হাঁটেন? আমি ভালোভাবে লোকটাকে স্কিন করতে লাগলাম। হাঁটু পর্যন্ত প্যান্ট, হাত কাটা টি শার্ট, শ্যামলা দেখতে আর গলা ভর্তি দাড়ি। যদি রুদ্র আমার জীবনে না থাকতো, অবশ্যই আমি এই ছেলেটার উপর ক্রাশ খেতাম। তবে সেদিকে পাত্তা না দিয়ে বললাম, আমি এলিজা আহমেদ, এই বাসায় নতুন ভাড়াটিয়া। আর আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি, বরং আপনি তাড়াহুড়া করে এসেছিলেন, তাই নিজের দোষ অন্যের উপর দিবেন না। উনি আমার কথা শুনে আমাকে স্কিন করতে লাগলো। তারপর বলল, ও আচ্ছা, নতুন ভাড়াটিয়া। আমি তোমার বাড়ির মালিকের বড় ছেলে আহনাফ সওদাগর। সো আমার সাথে ভালো ব্যবহার করে মিস এলিজা আহমেদ। এত এত সকালে যাচ্ছ কোথায়? ওনার কথায় বিরক্ত হলাম। চেনা নেই জানা নেই, অমনি মোতাব্বির করতে চলে আসলো। তাই একটু রাগ নিয়ে বললাম, মালিকের ছেলে হাতে পড়েন, মালিক তো আর নন। আর আমি যেখানে যাই না কেন তাতে আপনার কি? বললে আমি হাঁটা ধরলাম। আমার কথা শুনে উনি অবাক হলে তারপর আমার যাওয়ার দিকে তাকিয়ে বলেন, এত ভাব ভালো না। ওনার কথা শুনে মনে মনে ভাবলাম, আসছে বাড়ির মালিকের বড় ছেলে, যতই আজাইরা। বলে আমি নিজের কাজে গেলাম। ফোনে রিংটং বাজার কারণে রুদ্রর ঘুম ছুটে যায়। রাতে তার ঘুমাতে ঘুমাতে প্রায় 1টা বেজে যায়। গতকাল তাদের উপর প্রচুর প্রেশার গিয়েছিল। রুদ্র এবার আদো আদো চোখে খুলে ফোনের দিকে তাকালো। তার ফোনে আমানের কল করেছে। টাইম দেখে বুঝলো মাত্র 8টা বাজে। সে বিরক্ত নিয়ে ফোন রিসিভ করলো। ও পাশ থেকে, আমান। রুদ্র, ঘুম থেকে উঠিস, সবাই তো তোর জন্য অপেক্ষা করছে। রুদ্র নিজেকে শান্ত করে বলে, 10 মিনিটের মধ্যে আসছি আমি, বলে ফোন রেখে দিল। রুদ্র অলসতা ছেড়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে আয়নার সামনে রেডি হতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ নূরের কথা মনে পড়তে সে অবাক হয়। সে কিছুদিন ধরে এত কাজে প্রেশার আছে যে নূরের কথা ঠিকভাবে চিন্তাও করতে পারছে না। সে দ্রুত ফোন দেখতে লাগলো। না, নূর একবার কল করেনি তাকে। তাহলে কি নূর সত্যি সত্যি তার উপর অভিমান করেছে? রুদ্র মনে মনে ভাবলো, সেই কেসটা সমাধান করে সে দ্রুত নূরের কাছে ফিরবে, যাবে আর চটপট তার অভিমান ভেঙে দিবে। সে ফোনে একবার নূরের ছবি দেখে নিল। মেয়েটা এখন তার সবকিছু, নূরহীন জীবন যেন রুদ্রের জন্য বিস্ময়। সে দ্রুত রেডি হয়ে রুম ত্যাগ করলো। কলিং বেল বাজতেই রেহানা খান দরজা খুলে দিল। আর দরজা খুলতে দেখতেই পায় মারিয়া মির্জাকে। মারিয়া হেসে বলল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? রেহানা খান হালকা হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আর ভিতরে এসো। মারিয়া মুচকি এসে ভিতরে ঢুকতে ঢুকতে বলল, আমিও ভালো আছি আন্টি, তবে নূর কই? ওকে ফোনে পাচ্ছি না, কয়েকদিন ধরে ভার্সিটি যাচ্ছে না, কি হয়েছে ওর? মারিয়ার কথা শুনে রেহানা খান মুখ কালো হয়ে গেল। নূর কোথায় সেটা নিজেও জানে না। তাই মারিয়াকে বলেন, আসলে নূর তো গতকাল সকালে এখান থেকে চলে গেছে, তোমাদের বাসায় যায়নি। মারিয়া ঘাবড়ে যায় ওনার কথা শুনে, তাই ভয়ে ভয়ে গলায় বলল, নূর তো আমাদের বাসায় ফিরেনি। আর না ভাইয়ার কাছেও, কারণ ভাইয়া এখন শহরের বাইরে। তাহলে নূর কোথায় গিয়েছে? রেহানা খান এবার চিন্তায় পড়ে গেছে। তাই উনি নিশ্চয়ই গলায় বলেছেন, আমিও জানি না নূর কোথায়। মারিয়া ভয়ে ভয়ে এবার বলল, আন্টি আপনি মজা করছেন না তো? রেহানা খান সিরিয়াস হয়ে বলল, দেখো, তোমার সাথে কেন আমি মজা করতে যাব? সে সম্পর্ক আমাদের মধ্যেই নেই। আর যদি আমি মিথ্যা বলি তাহলে তুমি পুরো বাসা খুঁজে দেখো। মারিয়া আর কিছু ভাবতে না পেরে ভয়ে চিন্তায় সে নূরের বাসা ত্যাগ করলো। মারিয়া তার নিজের বাসায় এসে সব কথা খুলে বলতে সবাই ঘাবড়ে যায়, সবাই অনেক চিন্তায় পড়ে যায় নূরের জন্য। মেয়েটা গেল কই? আমি কাঁধে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। তখন ঠিক সকাল 11টা বাজে, অনেক রোদ, তবু আমি হেঁটে যাচ্ছি।
আর আশেপাশে কয়েকজন থেকে চলাকির সাথে জিজ্ঞেস করলাম শাইলা খাতুনকে চিনো কিংবা থাকে কোথায় ইত্যাদি। কিন্তু প্রায় 1 ঘন্টা ধরে খুঁজেও কোনো লাভ হলো না, কেউ সঠিকভাবে বলতে পারছে না। আর বেশি গরমের কারণে আমি গলা শুকিয়ে এলো, পানি খাওয়ার প্রয়োজন, তাই একটা দোকান থেকে পানির বোতল কিনতে সেই দোকানে কে বললাম, ভাইয়া শাইলা খাতুন বাড়িটা কোথায়, কোন দিকে একটু বলবেন? দোকানদার ভাই আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে তারপর বললেন, একই ঠিকানা কালকে কতগুলো ছেলেও করেছে। ওনার কথায় আমি চমকে গেলাম, তবে নিজেকে সামলিয়ে বললাম, কারা ছিল তারা, আর কি জন্য খুঁজেছিল? দোকানদার ভাই স্বাভাবিক গলায় বললেন, তা তো জানি না, আর কেন খুঁজছে তাও জানি না। তাদের এই এলাকায় অবশ্যই আমি নতুন দেখেছি, আর তোমাকেও মনে হচ্ছে নতুন। আর তোমরা সবাই শাইলা খাতুনকে কেন খুঁজছো? ওনার কোথায় আমি ঘাবড়ে গেলাম, তবে নিজেকে যথেষ্ট শান্ত করে বললাম, আমি নতুন এলাকায়। তবে উনার শাইলা খাতুনকে খুঁজছেন না? নেই আমি তো নাচ শেখার জন্য ওনাকে খুঁজছি। দোকানদার মনে হয় আমার কথা বিশ্বাস করেছেন, তাই বলেন, আমি তো জানি না শাইলা খাতুন কোথায় থাকে, আর এই নামে কেউ এই এলাকায় থাকে কিনা তাও জানি না। আমি হাতে ওনার থেকে পানির বোতল নিয়ে বললাম, ও আচ্ছা, সমস্যা নেই, আমি পরে খুঁজে নিব বলে তাড়াতাড়ি ওইখান থেকে চলে আসলাম, না হলে ধরা পড়ে যেতাম। ওহে কি করলি বল, পর্বত রাখিব আখিতে। ওহে এত প্রেম আমি কোথায় পাবো না, ওহে এত প্রেম আমি কোথায় পাবো না, তোমার হৃদয়ে রাখিতে আমি সাধ্য কিবা, তোমারে দয়া না করিয়ে কে পাবে, তুমি আর আপনি কে পাবে হৃদয়ের মাঝে, মাঝে মাঝে তবে দেখা পাইনি, চিরদিন কেন পাই না। দুপুরে ক্লান্ত হয়ে ভাড়া বাসায় ফিরলাম। যখনই আমি সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে যাব, তখনই বাড়ির মালিকের বাসা থেকে এই গানটায় কেউ গলায় উঠলো। কণ্ঠটা মারাত্মক সুন্দর ছিল, তাই আমি উপরে না উঠে সিঁড়ি এখনো দাঁড়িয়ে শুনতে লাগলাম। তবে যখন গানের আওয়াজ আর পাইনি, তবে হেসে সিঁড়ি দিয়ে নিচের ভাড়া নেওয়া রুমে চলে আসলাম। গানটা আমার সবচাইতে প্রিয় গান, তাই সেটা শুনেও লোক সামলাতে পারলাম না, তাই দাঁড়িয়ে শুনেছি। কে গিয়েছিল জানা নেই আমার। আমি রেস্টুরেন্ট থেকে দুপুরে খাবার খেয়ে এসে তাই ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিলাম। তারপর ভাবলাম বিকেলে আবার বের হবো, অন্য জায়গায় খুঁজবো, ভেবেই ঘুমের দেশে তলিয়ে গেলাম। ভাইয়া, আমি মুড অন করতে চাই, তুমি তাড়াতাড়ি পারো আমার বিয়ের ব্যবস্থা করো বলে কেঁদে উঠলো ফারিয়া। রিয়ান তার বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি তো তোকে আগেই বলেছি পুতুল, কিন্তু তুই তো আমার কথা শুনিসনি। ফারিয়া বলল, আমি নূরের ক্ষতি করতে চেয়েছিলাম, এমনকি ওকে মেরে ফেলার জন্য লুকও ঠিক করে ফেলেছিলাম, কিন্তু পরে মাথায় আসলো আমার বাড়িতে এমন শিক্ষা আমাকে দেয়নি। এসব কিছু করে রুদ্র আমি কি পাবো? ওর একে অপরকে ভালোবাসে, আমিও কাউকে চাই না আমার লাইফে, যাকে পেলে আমি রুদ্রকে ভুলে যাব ভাইয়া। রিয়ান তার বোনকে জড়িয়ে ধরে বলল, আমার এক জিনিসের পার্টনার আছেন, উনি উনার ছেলের জন্য অবশ্যই তোমাকে পছন্দ করেছিল, তবে সেই দিন আমি ভীষণ বলিনি। উনাদের পরিবারের লোকজনগুলা ভীষণ ভালো, উনার সাথে কথা বলি। ফারিয়া চোখে পানি মুছে বলল, তবে যার সাথে বিয়ে দিবা তার আগে কোনো পছন্দ আছে কিনা জিজ্ঞেস করবা। আর তুমিও বুড়ো হয়ে যাচ্ছ, বিয়েটা এবার করে ফেলো বলে দুই বোন হেসে উঠল। মারিয়া থেকে রুদ্র যখন জানতে পারলো নূরের ফিলিংস হওয়ার খবরটা, তবে রুদ্র দুনিয়া যেন থমকে গেল। সে কাঁপা কাঁপা গলায় মারিয়াকে বলেছিল, ওর সাথে আমার একটু ঝগড়া হয়েছে, তাই বলে ও কাউকে কিছু না বলে চলে যাবে, এটা মানে কি? মারিয়া, তুই ভালোভাবে খুঁজে ওকে। রুদ্র মারিয়া কল কেটে বিছানা ধূপ করে বসে পড়লো। রুদ্র যা মনে মনে ভাবলো তা রুদ্র একেবারে যেন শেষ হয়ে যাবে। রুদ্র মনে মনে বলতে লাগলো, নূর, এত বড় শাস্তি তুমি আমাকে দিতে পারো? আমাকে একা ফেলে কোথায় যেতে পারো না? রুদ্র কবে ভেবে পাচ্ছে না নিজের প্রতি ঘৃণা হচ্ছে কেন এত রাগে, কেন এত রাগ। রুদ্র তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পড়লো। এখন তার আমানের কাছে যাওয়া প্রয়োজন। বিকাল হয়ে অনেক আগেই আমি একটু হাঁটু পর্যন্ত টপস পরে জিন্স প্যান্ট পরে নিলাম, আর গলায় একটা কোটি জড়িয়ে কেস করে নিলাম, চুলগুলা উঁচু করে ছুটি করে নিলাম, তারপর বেরিয়ে পড়লাম নিজের উদ্দেশ্যে। আমি এখানে সেখানে আম্মুকে খুঁজতে ক্লান্ত, তবে কিছু দূর যেতে একটা পাথরের সাথে পা লেগে পড়ে যেতে নিজেই কেউ আমাকে ধরে ফেললো, আর ঘাবড়ানো গলায় বললাম, মিস, আপনার লাগেনি তো? গলায় আওয়াজ শুনে আমি থমকে গেলাম। মাথা উঁচু করতেই আমি ব্যক্তিটিকে দেখে ভয় পেলাম।
পেয়ে উঠলাম রুদ্র। আর ভুল টুটি হলে ক্ষমা করবেন, ভুলগুলো ধরিয়ে দিবেন।